ইতিহাসের সব রেকর্ড ভাঙতে চলে এলো আভাতার 3 ফায়ার অ্যান্ড অ্যাশ। শান্তিবাদী তুলকুনরা যখন মেতে উঠবে রক্তক্ষয়ী সংগ্রামে, তখন কার জয় হবে জানতে এখনই লাইক দিয়ে শুরু করুন। গল্পের শুরু হয় দ্বিতীয় পর্বের ঠিক কয়েক সপ্তাহ পর থেকে। মেটকেইনা দ্বীপে জ্যাক, সালি এবং তার পুরো পরিবার এখনও গভীর শোকে মগ্ন। নেটিয়ামের মৃত্যু তাদের ভেঙে চুরমার করে দিয়েছে। বিশেষ করে নেটিরির মনে এখন মানব জাতির প্রতি চরম ঘৃণা। সে স্পাইডারকে এখন দু চোখে দেখতে পারে না। নেটিরি, ও একটা মানুষের বাচ্চা জ্যাক, আর ওর জন্যই আজ আমার নেটিয়াম আমাদের মাঝে নেই। শুধু নেটিরিই নয়, নেটিয়ামের ভাই লোয়াকও নিজেকে অপরাধী ভাবছে। এদিকে জ্যাক ও লোয়াক গোপনে আরডি এর সেই ডুবে যাওয়া জাহাজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা শুরু করে। জ্যাক জানে মানবজাতি আবার আক্রমণ করবে এবং তীরের বদলে এবার বন্দুকের জবাব বন্দুক দিয়েই দিতে হবে। কিন্তু মেটকেইনা ক্ল্যানের রানী রোনান এটা মোটেও ভালো চোখে দেখছেন না। এর মধ্যেই হঠাৎ ঘটে এক মহাবিপদ। স্পাইডারের অক্সিজেন মাস্কের ব্যাটারি শেষ হয়ে যায় এবং সে শ্বাসকষ্টে মাটিতে পড়ে যায়। জ্যাক দ্রুত তার মাস্ক বদলে দিলেও সে বুঝতে পারে প্যান্ডোরার এই দুর্গম অঞ্চলে স্পাইডারের মতো একজন মানুষের সিকিউরিটি দেওয়া অসম্ভব। তাছাড়া এই মাস্কের ব্যাটারি এখানে আর পাওয়া যাবে না। জ্যাক সিদ্ধান্ত নেয় স্পাইডারকে তাদের পুরনো ক্ল্যানে, যেখানে এখনও কিছু বিজ্ঞানী ও মানুষ রয়েছে, ফেরত পাঠিয়ে দেবে। সেখানে সে সুরক্ষিত থাকবে। কিন্তু এই সিদ্ধান্ত শুনে লোয়াক, কিরি আর ট্রুক তীব্র প্রতিবাদ জানায়। বাবা, তুমি স্পাইডারকে আমাদের থেকে আলাদা করতে পারো না। ওর সুরক্ষার জন্যই এটা করতে হবে। তবে আমরা সবাই ওকে পৌঁছে দিতে একসাথে যাব। পরিবারকে শান্ত করতে জ্যাক সবাইকে নিয়ে রওনা হয়। তারা আশ্রয় নেয় উইন্ড ট্রেডার্স বা তালালিম ক্ল্যানের উড়ন্ত সাম্রাজ্যে। এরা হলো এক যাযাবর নাভি গোষ্ঠী, যারা বিশাল জেলিফিশের মতো দেখতে জীবন্ত আকাশযানে চড়ে বেড়ায় এবং পুরো প্যান্ডোরায় ব্যবসা ও সংবাদ আদান প্রদান করে। কিন্তু তারা জানতো না এক ভয়ঙ্কর বিপদ তাদের পিছু নিয়েছে। ওদিকে কর্নেল মাইলস কোয়ারেজ তার ছেলের স্পাইডার সাহায্যে বেঁচে ফিরেছিল। সে আরডি এর সাথে মিলে জ্যাকের ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। কর্নেল কোনোভাবে জানতে পারে যে জ্যাক, স্যালি এই উড়ন্ত ক্ল্যানের সাথে এক নির্দিষ্ট দিকে যাচ্ছে। কর্নেলও তার পিছু নেয়। কিন্তু হঠাৎ করেই উড়ন্ত ক্ল্যানের উপর আক্রমণ করে বসে এক হিংস্র নাভি গোষ্ঠী মাংকুয়ান বা অ্যাশ পিপল। তারা পুরো আকাশযান জ্বালিয়ে দেয়, লুটপাট চালায় এবং সবাইকে হত্যা করতে শুরু করে। যুদ্ধের মাঝেই মাংকুয়ানদের লিডার ভারাংয়ের আঘাতে নেটিরি গুরুতর আহত হয়ে নিচে জঙ্গলে পড়ে যায়। স্পাইডার, লোয়াক, কিরি আর ট্রুক কোনো রকমে একটি ব্যানিশের পিঠে চড়ে নিচে ল্যান্ড করে এবং অ্যাশ পিপলদের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেয়। ওদিকে জ্যাক যখন দিশেহারা হয়ে তার পরিবারকে খুঁজছিল, ঠিক তখনই কর্নেল কোয়ারেজ তাকে বন্দি করে ফেলে। কর্নেল কোয়ারেজ: অনেকদিন পর দেখা হলো স্যালি, আমার ছেলে স্পাইডার কোথায়? জ্যাক: আমাদের শত্রুতা পড়ে কোয়ারেজ। অ্যাশ পিপলরা আমাদের সব বাচ্চাদের বন্দি করেছে। ওরা স্পাইডারকেও মেরে ফেলবে, আগে ওদের বাঁচাতে হবে। নিজের ছেলের টানে কর্নেল বাধ্য হয় জ্যাকের সাথে হাত মেলাতে। তারা দুজন মিলে জঙ্গলের গভীরে এগোতে থাকে। ওদিকে জঙ্গলের মধ্যে স্পাইডারের মাস্কের ব্যাটারি পুরোপুরি ডেড হয়ে যায়। বাতাসে অক্সিজেনের অভাবে স্পাইডার জ্ঞান হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। কিরি তার নাভিটেলটি মাটির সাথে সংযুক্ত করে প্যান্ডোরার প্রকৃতি এবং দেবী এওয়ার শক্তিকে জাগ্রত করে। মাটি থেকে এক অদ্ভুত মাইসেলিয়াম স্পোর স্পাইডারের শরীরে প্রবেশ করে। অলৌকিকভাবে স্পাইডার চোখ মেলে তাকায় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে এখন মাস্ক ছাড়াই প্যান্ডোরার বাতাসে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে। এটা কিভাবে সম্ভব কিরি? এটা আমাদের দেবী এওয়ার ইচ্ছা। কিন্তু সুখ বেশি দিন সইল না। মাংকুয়ানরা সেখানে এসে সবাইকে বন্দি করে। লিডার ভারাং লোয়াকের হাতের রাইফেল কেড়ে নিয়ে কর্নেলের মুখে বন্দুক ঠেকিয়ে বলে এটি কিভাবে চালাতে হয় তা শেখাতে। কর্নেল বাধ্য হয়ে তাকে রাইফেল চালানো শেখায়। এরই মধ্যে কিরি আবারও দেবী এওয়ার সাথে সংযোগ ঘটিয়ে প্রকৃতির সাহায্যে কিছু রক্ষীকে কুপোকাত করে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে আহত নেটিরি কোনো মতে তার পুরনো ক্ল্যানে পৌঁছায়। সেখানকার বিজ্ঞানী নর্মো স্পেলম্যান স্পাইডারের মেডিকেল টেস্ট করে এক ভয়ঙ্কর তথ্য পান। নর্মো আচ্যাক, স্পাইডারের ডিএনএ বদলে গেছে। ওর শরীর থেকে নাভিদের মতো তেল বা বিনুনি গজাচ্ছে। আর ওডিএ যদি এটা জানতে পারে, তবে তারা স্পাইডারের ওপর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সব মানুষকে মাস্ক ছাড়া প্যান্ডোরায় ঘোরার ব্যবস্থা করে ফেলবে। এটা আমাদের জাতির জন্য ধ্বংস ডেকে আনবে। নেটিরি: তাহলে স্পাইডারকে এখনই হত্যা করো জ্যাক। নেটিরির কথা শুনে জ্যাক শিউরে ওঠে।
সে স্পষ্ট জানিয়ে দেয় ছোট থেকে যাকে ছেলের মতো বড় করেছে তাকে সে মারতে রতে পারবে না। এরই মধ্যে কিরি জানতে পারে তার কোনো মানব বাবা নেই, সে সরাসরি দেবী এওয়ার সন্তান। জ্যাক তার পরিবারকে নিয়ে আবারও মেটকাইনা ক্ল্যানে ফিরে আসে। সেখানে তুলকুনদের এক জরুরি বৈঠক বসছিল। তারা পায়াকান নামের সেই পরিচিত তুলকুনটিকে সমাজচ্যুত বা বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়, কারণ পায়াকান তাদের শান্তিবাদী নীতি ভেঙে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে বাকিদের উস্কানি দিচ্ছিল। লোয়াক এই অন্যায়ের প্রতিবাদ করলে জ্যাক তাকে রেগে গিয়ে চড় মারে এবং নেটিয়ামের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে। লোয়াক, সব দোষ কি শুধুই আমার বাবা? অভিমানে লুয়াক একা মাঝ সমুদ্রে পায়াকানকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে সে তার মায়ের সেই প্রিয় ভাঙা ধনুকটি নদী থেকে কুড়িয়ে এনে ঠিক করে রেখে যায়। ওদিকে আরডি এর সদর দপ্তরে বসে প্রাক্তন প্রশাসক পার্কার কর্নেল কোয়ারিচকে নির্দেশ দেয় যে কোনো মূল্যে স্পাইডারকে জীবিত ধরতে হবে, তার শরীরের রহস্য জানতে। কর্নেল সোজা চলে যায় অ্যাশ পিপলদের লিডার ভারাংয়ের কাছে। কর্নেল কোয়ারিচ, আমি তোমাকে আধুনিক আরডিএ অস্ত্র দেব, বিনিময়ে তুমি আমাকে সাহায্য করবে জ্যাক সালিকে ধ্বংস করতে। ভারাং, চুক্তি মঞ্জুর। পুরো প্যান্ডোরায় এবার শুধু আমার রাজত্ব চলবে। মাঝ সমুদ্রে লোয়াক যখন এক সামুদ্রিক হিংস্র প্রাণীর আক্রমণের মুখে পড়ে, পায়াকান এসে তার জীবন বাঁচায়। ওদিকে দ্বীপে কর্নেল ও ভারাংয়ের বাহিনী অতর্কিতে হামলা চালিয়ে স্পাইডারকে বন্দি করে নিয়ে যায়। জ্যাক তার সন্তানদের বাঁচাতে নিজে গিয়ে কর্নেলের কাছে আত্মসমর্পণ করে। আরডিএ ঘোষণা করে পরদিনই জ্যাক সালিকে ফাঁসি দেওয়া হবে। ঠিক তখনই আরডিএ জানতে পারে বছরের এই সময়ে শত শত তুলকুন প্রজননের জন্য এক জায়গায় জড়ো হয়। তিমি শিকারী মিস্টার মিক সেখানে বিশাল শিকারের ছক কাটে, যদিও বিজ্ঞানী ইয়ানের বিরোধিতা করেন। ইয়ান বুঝতে পারেন এই ধ্বংসলীলা একমাত্র জ্যাক সালিই থামাতে পারে। সে গোপনে এক বিশাল বুলডোজার নিয়ে জ্যাকের কাচের কন্টেনার ভেঙে তাকে মুক্ত করে দেয়। বিজ্ঞানী ইয়ান, জ্যাক পালাও, ওরা সব তুলকুনদের মেরে ফেলতে যাচ্ছে। নেটিরি ও স্পাইডারের সাহায্যে জ্যাক আরডি এর সদর দপ্তর থেকে সফলভাবে পালিয়ে আসে। এবার জ্যাক বুঝতে পারে এই যুদ্ধ আর একা লড়া সম্ভব নয়। সে আবারও সেই কিংবদন্তি উড়ন্ত দানব তরুকের পিঠে চড়ে তরুক মাকতো রূপে সব নাভি গোষ্ঠীকে একত্রিত হওয়ার ডাক দেয়। পরদিন সকালে তিমি শিকারী জাহাজগুলোর ওপর হঠাৎ করেই শত শত তুলকুন একসাথে আক্রমণ করে বসে। তুলকুন পরিষদ অবশেষে তাদের শান্তিবাদী নীতি ভেঙে নিজেদের অস্তিত্ব রক্ষায় যুদ্ধে নেমেছে। উপর থেকে তরুক মাকতরূপী জ্যাক এবং হাজার হাজার নাভিযোদ্ধা আরডিএ বাহিনীকে ধ্বংস করতে শুরু করে। কিন্তু যুদ্ধের মাঝেই কর্নেল কোয়ারিচ এবং ভারাং তাদের অ্যাশ পিপলদের নিয়ে হামলা চালায়। যুদ্ধে মেটকাইনা ক্ল্যানের রানী রোনান গুরুতর আহত হন এবং সন্তান প্রসবের পর মারা যান। মারা যাওয়ার আগে তিনি তার নবজাতক শিশু প্রিলের দায়িত্ব নেটিরির হাতে দিয়ে যান। পরিস্থিতি খারাপ দেখে কিরি জলের নিচে গিয়ে দেবী এওয়ার সাথে গভীর সংযোগ স্থাপন করে। প্রকৃতির ইশারায় হাজার হাজার সামুদ্রিক ও উড়ন্ত জীব আরডিএকে চারদিক থেকে ছিঁড়ে খেতে শুরু করে। ইনস্রো মিস্টার মিককে একটি তুনকুন গিলে ফেলে সমুদ্রের নিচে নিয়ে যায়। যুদ্ধদের শেষ প্রান্তে এক ভাসমান শিলার উপর জ্যাক এবং কর্নেলের চূড়ান্ত তলোয়ার যুদ্ধ শুরু হয়। স্পাইডার তার জন্মদাতা পিতাকে থামাতে গেলে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু কর্নেল নিজের জীবন বাজি রেখে স্পাইডারকে টেনে তোলে। জ্যাক এসে তাদের দুজনকে উদ্ধার করে এবং কর্নেল সেখান থেকে নিচে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। জ্যাক সালি অবশেষে এই মহাযুদ্ধে জয়লাভ করে। গল্পের শেষে মেটকাইনা দ্বীপের নিচে আত্মিক বৃক্ষের সামনে জ্যাকের পুরো পরিবার প্রার্থনায় বসে। কিরি তার অলৌকিক ক্ষমতা দিয়ে স্পাইডারকে তাদের পূর্বপুরুষদের আত্মার সাথে যুক্ত করে। দেবী এওয়া এবং পূর্বপুরুষদের আশীর্বাদে স্পাইডারকে আনুষ্ঠানিকভাবে নাভি জাতিতে দীক্ষা দেওয়া হয়। সে এখন আর শুধু মানুষ নয়, সে একজন নাভি। আর এভাবেই শেষ হয় অবতার 3-র এই রোমাঞ্চকর গল্প। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।